রাজেন্দ্র মাল্যোত্রার একমাত্র ছেলে আয়ান সিঁড়ি থেকে পড়ে গেল, যার পরে তার চোখের আলো চলে গেল এবং তার দুনিয়া অন্ধকারে ডুবে গেল। আয়নের শরীর তো জীবিত ছিল, কিন্তু তার আত্মা যেন কোনো গভীর কূপে পড়ে গেছিল। সে কাঁদত না, হাসত না, কোনো আওয়াজে চমকত না, বাকি খালি চোখের সামনের শূন্যতা তাকিয়ে থাকত। আর সেই নীরবতা দেখে রাজেন্দ্র মাল্যোত্রা দিন দিন একটু একটু করে মরে যাচ্ছিল। যদিও সেই যন্ত্রণাকে নিজের অহংকারের মোটা স্তরের নিচে লুকিয়ে রাখার সম্পূর্ণ চেষ্টা করছিল। ডাক্তাররা বলেছিলেন যে এটা শুধু চোখের আঘাত নয়, বরং দিমাগে পড়া গভীর শক। এবং লাখ চেষ্টার পরেও যখন কোনো ফলাফল বের হল না, তখন রাজেন্দ্রের বিশ্বাস মানুষদের থেকে বেশি টাকার উপর টিকে গেল। তার মনে হতে লাগল যে যা টাকায় কেনা যায় না সেটা বেকার। এবং এই চিন্তাই ধীরে ধীরে তাকে আরও কঠোর বানাতে লাগল। সেই শহরের রাস্তায় সেই সময় একটা ৮ বছরের দুর্বল পাতলা ছেলে কানহা প্রতিদিন সকালে ক্ষুধার সাথে লড়তে লড়তে সিগন্যালের মাঝে ঘুরে বেড়াত, যার হাতে কাড়ি ছিল কিন্তু স্পর্শে অদ্ভুত একটা গরম ছিল, এবং যে মাংতে মাংতে মানুষের মুখ নয়, বরং তাদের ভেতের লুকানো ক্লান্তি এবং শূন্যতা পড়তে পারত, যেন জিন্দিগি তাকে খুব কম বয়সেই অনেক কিছু শিখিয়ে দিয়েছিল। এক দুপুর যখন সূর্য মাথার উপর জ্বলছিল, কানহা ঘুরতে ঘুরতে সেই বাংলোর গেটে পৌঁছে গেল, যেখানে রাজেন্দ্র মাল্যোত্রা গাড়ি থেকে নামছিলেন, এবং কানহা অভ্যেসে ধীর আওয়াজে কিছু মাঙানোর জন্য হাত এগিয়ে দিল। কিন্তু সেই হাত এগিয়ে দিতেই রাজেন্দ্রের মুখে ঘৃণা এবং বিদ্বেষের ছায়া নেমে এলো। রাজেন্দ্র না দেখেই তাকে ভিখারি, নোংরা এবং আবারা বলে ধাক্কা দিয়ে দিল। আর সেই ধাক্কা কানহাকে পেছনে নয়, বরং কিসমাতের এক অদ্ভুত দিকে ঠেলে দিল। কারণ পড়ে উঠতে উঠতে তার হাত এক মুহূর্তের জন্য পাশে দাঁড়ানো আয়ানের তালু স্পর্শ করে গেল, এবং সেই এক মুহূর্ত এমন ছিল যেন সময়কে থামিয়ে দিয়েছিল। আয়ান, যে মাসের পর মাস কোনো স্পর্শে প্রতিক্রিয়া দিচ্ছিল না, হঠাৎ চমকে উঠল। তার আঙুলগুলো হালকা নড়ে উঠল, এবং তার ঠোঁট থেকে একটা ভাঙা আওয়াজ বের হল, যেন ভেতরে কোথাও অনেক গভীরে চাপা পড়া কোনো চৈতন্য হঠাৎ করে পাশ ঘুরে গেল। আর এসব দেখে রাজেন্দ্র মাল্যোত্রার শ্বাস আটকে গেল। আয়ন প্রথমবার তার বাবার দিকে মুখ ঘোরাল। যদিও সে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার আওয়াজে এমন একটা অস্থিরতা ছিল যা স্পষ্ট বলছিল সে কাউকে অনুভব করছে। আর সেই মুহূর্তে রাজেন্দ্রের মনে হল যেন কেউ তার পাথরে বানানো হৃদয়ে ধীরে ধীরে টোকা দিয়েছে। আয়ান হিচকি নিয়ে জিদ করল সে সেই ছেলের সাথে খেলতে চায়, কারণ দুর্ঘটনার পরে তার সব বন্ধুরা তার থেকে দূরে সরে গেছিল। কেউ তার থেকে ভয় পেত, কেউ অস্বস্তি বোধ করত, এবং সেই বাচ্চাটা দিনে দিনে একাকিত্বের বোঝার তলায় চেপে যাচ্ছিল। রাজেন্দ্রের মন এই বিষয়টা মানতে রাজি ছিল না। তার ভেতরের ধনী মানুষ বারবার বলছিল এমন নোংরা থিকারি বাচ্চাদের তার বাড়িতে কোনো জায়গা নেই। কিন্তু ছেলের ভাঙা আওয়াজ এবং তার অসম্পূর্ণ জিদের সামনে প্রথমবার তার অহংকার দুর্বল হতে শুরু করল। অনেকক্ষণ নীরব এবং ভেতরে চলা লড়াইয়ের পরে রাজেন্দ্র ভারী মনে হ্যাঁ বলে দিল, কিন্তু তার শব্দগুলোতে এখনও বিষ ছিল। সে স্পষ্ট বলল, সেই ছেলে শুধু খেলতে আসবে, তার ছেলেকে স্পর্শ করবে না এবং তার সীমা লঙ্ঘন করবে না। কানহাকে যখন এই বিষয়টা বলা হলো, তখন সে মাথা নিচু করে নিল। তার মুখে কোনো আনন্দ ছিল না, কোনো অভিযোগ। বেশি একটা শান্তি ছিল, যেন সে জানে মানুষের চিন্তার থেকে বেশি গভীর কোনো আরেকটা দুনিয়াও হয়। যখন কানহা প্রথমবার সেই বিশাল বাংলোর ভেতরে পৌঁছল, তখন সে উঁচু ছাদ দেখল না, চমকানো পাইন না, দামি আসবাবপত্র। তার চোখ শুধু আয়ানের মুখে আটকে রইল, সেই মুখে যে বয়সের আগেই ক্লান্ত হয়ে পড়েছিল। আয়ান যখনই কানহার উপস্থিতি অনুভব করল, তার মুখে হালকা একটা নড়াচড়া হল, এবং সেই নড়াচড়া এতটা ছোট ছিল যে কেউ হয়তো লক্ষ্যই করত না। কিন্তু কানহা সেটা দেখে নিল, অনুভব করে নিল, এবং সেই মুহূর্তে তার ভেতরে কিছু অনেক পুরানো জেগে উঠল। পরবর্তী দিনগুলোতে রাজেন্দ্র ব্যবসার সূত্রে বাইরে যেতে শুরু করল, এবং বাড়ির আঙিনায় আয়ান এবং কানহা একা থাকত, যেখানে খেলা ধীরে ধীরে কথাবার্তায় বদলে যেতে লাগল, এবং কথাবার্তা নীরবতায়। কারণ কিছু সম্পর্ক শব্দের মোহতাজ হয় না। একদিন খেলতে খেলতে দুজন মাটিতে বসে পড়ল, এবং কানহা যখনই সেই মাটি স্পর্শ করল, তার ভেতরে গ্রাম, জঙ্গল এবং পূর্বপুরুষের স্মৃতি জেগে উঠল। সেই মাটি তার কাছে শুধু মাটি মনে হচ্ছিল না, বরং মায়ের মতো মনে হচ্ছিল। কানহা খেলার মধ্যে সেই মাটি আয়ানের বন্ধ চোখের উপর খুব হালকা হাতে লাগাল, এবং আয়ানকে প্রথমবার নিজের চোখে ঠান্ডা এবং স্বাচ্ছন্দ্য অনুভব হল, যেন পোড়া ক্ষতের উপর কেউ ঠান্ডা তালু রেখে দিয়েছে।
আয়ান সেই স্বাচ্ছন্দ্যকে খেলা মনে করে বিখ্যাত ছেলের মতো খেখেমে উঠল। বুঝতে রইল এবং কানহা সেই খেলাকে চিকিৎসা সঙ্গীত মনে করতে শুরু করল। কারণ তার হাতে কোনো বইয়ের জ্ঞান ছিল না, কিন্তু প্রজন্ম থেকে চলে আসা অভিজ্ঞতা ছিল যা তাকে শিখিয়েছিল মাটি শুধু শরীর নয়, আত্মাকেও ঠিক করে। প্রতিবার রাজেন্দ্রের আসার আগে কানহা আয়ানের চোখ পরিষ্কার করে দিত এবং আয়ানকে বোঝাত এটা শুধু খেলা, যখন ভেতরে ভেতরে একটা নীরবে চলা চিকিৎসা নিজের শেকড় গভীর করছিল। রাজেন্দ্রের এইসব বিষয়ের কোনো খবরই ছিল না, কিন্তু নিয়তি ধীরে ধীরে নিজের চাল চালছিল এবং সেই সময় কাছে আসছিল যখন সত্যতার সামনে আসতে চলেছিল এবং প্রতিটি চরিত্রের চিন্তা চিরকালের জন্য বদলে যাওয়ার ছিল। কিন্তু একদিন হঠাৎ যখন সে না বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো, তখন আঙিনায় যা দৃশ্য সে দেখল তার ভেতরে লুকানো সব পক্ষপাতিতা একসাথে জাগিয়ে দিল। কারণ সে দেখল সেই নোংরা ভিখারি ছেলে তার ছেলের চোখে মাটি মাখাচ্ছে। রাজেন্দ্রের রক্ত টকবক করে উঠল, তার ভেতরের ধনী এবং গর্বী মানুষ চিৎকার করে উঠল এবং কিছু বুঝে ওঠার আগেই সে কানহাকে খারাপভাবে ডাঁটা শুরু করে দিল, তাকে অছুত, নোংরা এবং নীচ বলে তার হাত ঝেড়ে দিল, যেন সে কোনো মানুষ নয় বরং রোগ। কানহা কিছু বলল না, কোনো সফাই দিল না, কাঁদল না, বেশি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারণ সে নিজের ছোট্ট জীবনে এটা শিখে নিয়েছিল, যাদের কাছে অনেক কিছু থাকে তাদের কাছে শোনার ধৈর্য খুব কম হয়। রাজেন্দ্র রাগে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল এবং সেই ছোট্ট শরীর টলতে টলতে দরজার ওপারে চলে গেল। কিন্তু যাওয়ার সময় সে একবার ঘুরে আয়ানের দিকে তাকাল, যেন কোনো শব্দ ছাড়াই তার কাছে ক্ষমা চাইছে। আয়ান এসব শুনছিল, অনুভব করছিল এবং প্রথমবার তার চোখ থেকে কান্না বের হল, কারণ তার মনে হল তার থেকে আবার কেউ আপনজন কেড়ে নিয়ে গেল এবং সে আবার সেই অন্ধকার দুনিয়ায় একা ছেড়ে দেওয়া হল। সেই দিনের পরে বাড়িতে অদ্ভুত একটা অস্থিরতা ছড়িয়ে পড়ল। আয়ান চুপ তো আগেও ছিল, কিন্তু এখন তার নীরবতায় যন্ত্রণা ছিল এবং রাজেন্দ্রের ভেতরে কোথাও অনেক গভীরে এক অজানা ভয় জন্ম নিতে শুরু করল। কয়েকদিনের মধ্যেই রাজেন্দ্র লক্ষ্য করল আয়ানের মুখ আগের থেকে আলাদা লাগতে শুরু করেছে। তার চোখের চারপাশে হালকা একটা ঝিলমিল আছে, যেন বছরের পর বছর শুকনো জমিতে আর্দ্রতা ফিরে আসছে, এবং এই পরিবর্তন তাদের হতভাগ করতে শুরু করল। এক সকালে যখন আয়ানের চোখ ধোয়া হচ্ছিল, তখন সে হঠাৎ বলল তার কিছুটা ধুলোলো মনে হচ্ছে। কোনো ছায়া সা, কোনো হল্লোর সা, এবং এটা শুনেই রাজেন্দ্রের বুক জোরে জোরে স্পন্দিত হতে শুরু করল। সেই সময় বাড়িতে আয়ান হঠাৎ খুশি থেকে চিৎকার করে বলল সে স্পষ্ট স্পষ্ট দেখতে পাচ্ছে, সে তার বাবার মুখ দেখতে পাচ্ছে, তাদের চোখ, তাদের বলি, এবং সে কাঁদতে কাঁদতে হাসতে শুরু করল। আয়ানের চোখে সম্পূর্ণ আলো ফিরে এসেছিল এবং এটা কোনো অলৌকিক ঘটনা ছিল না, বরং সেই মাটি, সেই স্পর্শ এবং সেই নিঃস্বার্থ অনুভূতির ফল ছিল, যা কোনো বইয়ে লেখা হয় না। ঘাবড়ানো রাজেন্দ্র সেই বৃদ্ধ ভাইদ শারদাকে ডাকলেন, যাদের তিনি আগেও আয়ানের চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন, এবং যখন তারা সম্পূর্ণ বিষয়টা শুনল, তখন তাদের চোখে বিস্ময় এবং সম্মান একসাথে নেমে এলো। শারদা ধীর আওয়াজে বলল, এটা কোনো সাধারণ খেলা ছিল না, বরং একটা অত্যন্ত দুর্লভ আয়ুর্বেদ পদ্ধতি ছিল, যাতে মাটি, প্রকৃতি এবং স্পর্শ তিনটি মিলে কাজ করে, এবং সবাই এই বিদ্যা জানে না। তিনি বললেন, শুধু মাটি লাগানো যথেষ্ট হয় না, সেই মানুষের হাতেও সংস্কার এবং সাধনা হওয়া উচিত, এবং হয়তো সেই গরিব বাচ্চাটা এমন পরিবেশে বড় হয়েছে যেখানে এই জ্ঞান শ্বাসের মতো করে পেয়েছিল। এসব শুনতে শুনতে রাজেন্দ্রের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। তাদের প্রথমবার উপলব্ধি হল যে বাচ্চাটাকে নোংরা বুঝে ফিরিয়ে দিয়েছিল, সেই তাদের ছেলের জন্য ভগবান হয়ে এসেছিল। রাজেন্দ্র সেই সময়ই কানহাকে খুঁজতে বের হয়ে পড়ল। রাস্তায়, মন্দিরের বাইরে, সিগন্যালে, প্রতিটি সেই জায়গায় যেখানে গরিব বাচ্চারা ভিক্ষে মাগে, কিন্তু কানহা কোথাও পাওয়া গেল না। আর রাজেন্দ্র প্রতিদিন ঈশ্বরের কাছে সেই বাচ্চাটার জন্য ক্ষমা চাইতে শুরু করল। এক সন্ধে যখন রাজেন্দ্র তার গাড়ি থেকে এক সিগন্যালে দাঁড়ালেন, তখন তিনি দেখলেন সেই একই পরিচিত মুখ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, সেই শান্ত চোখ, সেই ক্লান্ত শরীর এবং সেই কানহা।
রাজেন্দ্রের চোখ ভরে এলো। সে গাড়ি থেকে নামল এবং কাঁপা হাতে সেই বাচ্চার সামনে নত হল, এবং সেই মুহূর্তে কানহা প্রথমবার তাদের মানুষের মতো দেখল, ধনী নয়। কানহা কিছু বলল না, কারণ তার কাছে এই ক্ষমা কোনো নতুন বিষয় ছিল না। সে জীবনে অনেকবার এভাবে নত হওয়া মাথা দেখেছিল, কিন্তু শুধু এইটুকুই ফারাক ছিল যে এবার নত হওয়া মাথার সত্যিকারের পশ্চাতাপে পূর্ণ ছিল, এবং সে নীরবে সিগন্যালের ভিড়ে আবার হারিয়ে গেল।